হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুল ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে হিটের পার্ট টু, মানে তাপের পার্ট টু। সেটা আজকে দেখে নেবো আমরা। চলো। তো আমরা এর আগে দেখছিলাম যে গলন পর্যন্ত আমাদের হয়েছিল, মানে মেল্টিং বা ফিউশন পর্যন্ত হয়েছিল। তারপরে দেখছিলাম যে মেল্টিং পয়েন্ট কি, ফিউশন, তারপরে ওখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়েছিল হিমমিশ্র। হিমমিশ্র একবার বলে দিই, যেটা হিমমিশ্র হচ্ছে 3:1 অনুপাতে নুন ও জলের, মানে 3 হবে জলের আর 1 হবে নুন, এর মিশ্রণ। নুন এটা, এর ফলে যে বরফটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় হিমমিশ্র বলে। তো হিমমিশ্র সাধারণত আমরা মাছ প্লাস ওষুধের ট্রান্সফার ক্ষেত্রে, এরকম যেসব জিনিসগুলো, বা কোনো কোনো সময় যে কোনো যেগুলো অ্যাকচুয়ালি টেম্পারেচার আসলে খারাপ হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলোকে অনেক সময় শাকসবজিও করা হয়, সেই সমস্ত জিনিসগুলো ট্রান্সফারের ক্ষেত্রে হিমমিশ্র ব্যবহার করে। তো আজকে আমাদের টপিক হচ্ছে, শুরু করবো যেটা দিয়ে, বাষ্পায়ন, বা ইংলিশে বলে ভেপারাইজেশন। এটা একটা ভৌত প্রসেস। আমরা তো সেই ভৌত পরিবেশ নিয়ে পড়ছি না, এটা একটা ভৌত প্রসেস, মানে যেটা আমাদের সামনে ঘটতে দেখতে পাবো, আমরা হাতে কলমে করতে পারবো। অ্যাকচুয়ালি বাষ্পায়ন কোথায় হয়? বাষ্পায়ন সাধারণত হয় কোনো ফাঁকা জায়গাতে কোন জল পড়ে আছে, বা দেখা যাচ্ছে তোমার যে টি শার্ট পরে আছে, আমি যে টি শার্টটা পরে আছি, এখানে জল আছে, সেই জলটা কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওখান থেকে বাষ্প হয়ে গেল, মানে শুকিয়ে গেল টি শার্টটা। এই যে শুকোলো কেন? টি শার্টটা যে শুকিয়ে গেল, এটা কেন হলো? এটার কারণ হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন হলো একটা প্রক্রিয়া হয়, ভেপারাইজেশন। ওটার এই যে টি শার্টটা শুকানোর কারণ, বা খালবিল নদী নালা শুকানোর কারণ হচ্ছে বাষ্পায়ন। তো বাষ্পায়নের সংজ্ঞাটা আমরা দেখিনি একবার, যে পরীক্ষাতে যদি আসে বাষ্পায়ন এভাবে লিখবে যে যে ভৌত প্রক্রিয়া, এই ভৌত কথাটা উল্লেখ করা অনেকটা জরুরি। যে ভৌতটা লিখবে, যে ভৌত প্রক্রিয়ায় যে কোনো উষ্ণতায়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো উষ্ণতায়, মানে জল ফুটে বাষ্প পরিণত হয় কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়। আর বরফ গলে জলে পরিণত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়। ল্যাটেন্ট হিট মানে লিন তাপ গ্রহণ করে, ওটা হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে লিন তাপ গ্রহণ করে, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। আর জলে পরিণত হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, মানে গরমের লিন তাপ। এখানে ওরকম কোনো নির্দিষ্ট টেম্পারেচার লাগে না, এখানে একটা যে কোনো উষ্ণতা, এটা 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে, হ্যাঁ 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো উষ্ণতাতে এই ভেপোরাইজেশন সম্ভব, বাষ্পায়ন। তাই দেখো এবার সংজ্ঞাটা আমরা একবার ফাইনাল দেখিনি, যে ভৌত প্রক্রিয়ায় যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে, এটা খুব স্লো প্রসেস, ইট ইজ এ স্লো প্রসেস। ভেপোরাইজেশন হলো স্লো প্রসেস, ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়, এই ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। দেখো যেটা বর্ষাকালে, অ্যাকচুয়ালি আমাদের বর্ষাকালে কি হয়, জামা কাপড় শুকোতে দেরি হয়। কেন হয়? ওখানে জলীয় বাষ্পে, সরি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এই কারণে যে টি শার্ট বা গামছা, গাছ গামুচি বা তোয়ালে, ওখান থেকে জল বাষ্পে পরিণত হবে। তো যেহেতু জলে অলরেডি বাষ্প আছে, তাই এখানে নতুন করে যে বাষ্পটা আছে সেখানে জায়গা কম হয়ে যাবে। এই কারণে সাধারণত বর্ষাকালে জামা কাপড় শুকাতে দেরি হয়, দেখবে। আর শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি এই কারণে শুকায়, কারণ জলীয় বাষ্পের পরিমাণ এসে কম থাকে, বাতাসে কম থাকে। তো এরকম একটা কোনো পুকুর আছে ধরো, এর উপরে জল আছে, জলের একটা সারফেস এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, জলের উপরিতলের ক্ষেত্রফল এটা, এটা এটাকে এরিয়া এ লিখছি আমি। তো এই যে উপরে আপাতত এরিয়াতে যে অণুগুলো আছে সেগুলো প্রথমে বাষ্পীভূত হবে, এখানে তাপ পড়ছে, এই তাপ কি করবে, এখানে যে জলের অণুগুলো আছে H2O, জলের সংকেত হচ্ছে H2O, মানে যে অণুগুলো আছে, এই অণুগুলো পরিবেশ থেকে তাপ সংগ্রহ করবে, লিন তাপ সংগ্রহ করবে, দিয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হবে, ওটা বাষ্পায়ন বলে। তো এই বাষ্পায়ন তোমার ডিপেন্ড করে তোমার এরিয়ার উপরে, কতটা এরিয়া আছে তার উপর ডিপেন্ড করে, আর কোন ধরনের তরল নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে, মানে নির্ভর করে। ডিপেন্ড করা মানে হচ্ছে নির্ভর করা, যে এখানে জল আছে নাকি কেরোসিন আছে নাকি ডিজেল না পেট্রোল আছে,
আর নাকি গ্লিসারিন বা নেল পলিশ যেগুলো হয় ওগুলো আছে। তো সেটা তোমার তরলের প্রকৃতির উপর নির্ভর করে, যে তরলের প্রকৃতির উপর কি হয় নির্ভর করে, যে ওদের দুটো অণুর মধ্যে, জলের দুটো অণু বা কেরোসিনের দুটো অণুর মধ্যে আন্তরাণবিক যে আকর্ষণ বল সেটা কতটা বা বিকর্ষণ বল কত সেটা কতটা তার উপর নির্ভর করছে। এই আকর্ষণ বল যত বেশি হবে তার বাষ্পায়ন তত কম হবে, আর এই আকর্ষণ বলের মান যার যত কম হবে তার বাষ্পায়ন বেশি হবে। এটা কি লেখা আছে, একটা কোশ্চেন লেখা আছে দেখো, যে গরমকালে নদী নালা সবকিছু শুকিয়ে যায় কেন, আর ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন। না, গরমকালে কি হয়, এটা দেখো, এই যে পন্ডের যে ব্যাপারটা সেটা দেখো। গরমকালে হয় উপর থেকে রোদ পড়ছে, সূর্যরশ্মি, তাপ আসছে, আর ওইখানে তাপ আসছে, তার ফলে কি উষ্ণতা বাড়ছে। এখানে বলা আছে যে কোনো উষ্ণতায়, সেটা যে কোনো উষ্ণতায় হতে পারে। গরমকালে যেহেতু তাপটা বেশি থাকে, তো তাপ বেশি থাকার কারণে এখানে বাষ্পায়ন খুব তাড়াতাড়ি হবে একটু। তাই তো গরমকালে কি হয়, তো এখান থেকে সেম প্রসেস হয়, এই যে অনুপ্রমাণ থেকে ডিরেক্ট ওরা কি করে, সূর্যের যে তাপ আসছে ওখান থেকে লিন তাপ সংগ্রহ করে, এরা ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ওরা সংগ্রহ করে লিন তাপকে পরিবেশ থেকে নেয় এবং এটা বাষ্পে পরিণত হয়। এই কারণে এটা একটা কারণ হচ্ছে যে এরকম বলা হয় তোমাদের জিওগ্রাফিতে আছে হয়তো এটা, যে গরমকালে সরি দিনের বেলায় যখন আমরা পুকুরের পাশে বসে থাকি তখন ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, কিন্তু ওটা যখন রাত্রে হয় তখন হয় না, কারণ ওই দিনের বেলা সূর্যের তাপে কি করে, এখানে যে অণুগুলো আছে ওরা ওখান থেকে ল্যাটেন্ট হিট মানে লিন তাপ নিয়ে বাষ্পে পরিণত হয়ে যায়, ফলে ওখানে আর এই যে স্থলভাগে যে তাপমাত্রা যে পরিবেশ সেটাই সেখান থেকে চারিদিকের পরিবেশ থেকে তাপ সংগ্রহ করে, প্লাস ওরা বাষ্পে পরিণত হয়, ফলে একটা তোমার পরিচালনা স্রোত বায়ু সৃষ্টি হয়, তার ফলে ওখান থেকে ঠান্ডা বাতাস এদিকে আসতে থাকে, এই কারণে হয়। তাই গোটা বাদ দিচ্ছি। তারপর দেখো গরমকালে আর ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন। এখানে সেম, ঘামে ভেজা শরীরটা তোমার দৌড়ে দৌড়ে এসছে কোথা থেকে, যদি ঘামে ভেজে গেছে, কি করলে তুমি ফ্যানের সামনে গিয়ে দাঁড়ালে, তাহলে আরাম কেন হয়, ওই যে ঘামগুলো আছে তো ওগুলো সেই H2 দিয়ে তৈরি না, পানি তো ওগুলো, মানে ওয়াটার তো ওগুলো, সরি H2 দ্বারা তৈরি, ওতে খালি কি থাকে, লবণ থাকে, NaCl থাকে। তো দেখবে ঘাম শুকিয়ে গেলে অনেক যখন ঘেমে যাও তখন আমাদের শরীরে দেখবে সাদা 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 কি মানে একটা আস্তরণ পড়ে যায়, তো ওই যে সাদা সাদা আস্তরণ পড়ে NaCl আস্তরণ পড়ে, সোডিয়াম, এটা আমাদের লবণের সংকেত, আর জলটা বাষ্প হয়ে যায়। তো জল যখন বাষ্প হয় তো এমনি এমনি তো জল বাষ্প হবে না, তাপ লাগে নিশ্চয়ই, তো ডিরেক্ট জল থেকে বাষ্প হচ্ছে, এখানে উষ্ণতার কোনো পার্থক্য হবে না, না ওখান থেকে কি করবে, জল করবে, ওই আমাদের শরীর থেকে লিন তাপ সংগ্রহ করবে, লিন তাপ ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, ওটা সংগ্রহ করবে দিয়ে বাষ্প হয়ে যাবে। এর ফলে কি হবে, যে জায়গা থেকে যদি আমার এই হাতের স্কিন থেকে যদি লিন তাপ সংগ্রহ করে যে জলটা অর্থাৎ ঘেমে গেছে ঘামটা সেটা যদি বাষ্প হয়ে যায়, তাহলে কি হবে, লিন তাপ সংগ্রহ করলে এই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, প্লাস জলটা বাষ্পে পরিণত হয়ে যায়। ওই কারণে ফ্যানের সামনে গিয়ে দাঁড়ালে আরাম লাগে। আর ফ্যানের সামনে দাঁড়ানোর কারণ আরেকটা হচ্ছে যে তোমার বায়ু প্রবাহ যত বেশি হবে না তত বাষ্পায়নের হার বাড়বে, বাষ্পায়ন ইনক্রিজ হবে যখন বায়ু প্রবাহ বেশি হবে। তো বায়ু প্রবাহ হলে আর ফ্যানের সামনে যখন দাঁড়াচ্ছি তখন তো আপাতত যেখানে দাঁড়িয়ে আছি আমি, এখানে যদি ফ্যান চালিয়ে দিই তাহলে এখানে এই পার্টের মধ্যে যে এই অংশের মধ্যে বায়ু প্রবাহ বেশি হয়ে যাচ্ছে না, তো বায়ু প্রবাহ বেশি হওয়ার কারণে বাষ্পায়নের হার বেড়ে যায়। এই কারণে যে কি বলে, ফ্যানের সামনে গিয়ে ঘামে ভেজা শরীর হাওয়ার সামনে গিয়ে দাঁড়ালে তোমার আরাম লাগে। জলের বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ পারিপার্শ্বিক বা দেহ থেকে শোষিত হয়, যেটা অ্যাকচুয়ালি বলছিলাম। জলের বাষ্পায়নের জন্য লিন তাপ পুকুরের ক্ষেত্রে, পুকুর, নদী, নালা, নালা থেকে কি করে, জল যখন বাষ্প হয় তখন পারিপার্শ্বিক থেকে, এইগুলো থেকে হবে পারিপার্শ্বিক থেকে লিন তাপ সংগ্রহ করে, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, বারবার বলছি এটা মনে রাখতে হবে কিন্তু, বাষ্পায়নের জন্য যে লিন তাপ সেটা পারিপার্শ্বিক সংগ্রহ করে। আর ঘামের ক্ষেত্রে, এখানে ঘাম লিখছি,
সোয়েট, সোয়েট মানে হচ্ছে ঘাম। এর ক্ষেত্রে লিন তাপ সংগ্রহ করে শরীর থেকে, বডি থেকে সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়। বাষ্পায়ন বা বাষ্পীভবন তরলের, এটা লেখা আছে এরকম ভাবে যে বাষ্পায়ন কার কার উপর ডিপেন্ড করে, মানে কার উপর নির্ভর করে, যে বাষ্পায়ন এই হলে এই হবে, এই হলে কি হবে, মানে বাষ্পায়ন জিনিসটা যে ভৌত প্রক্রিয়া সেটা কার কার উপর ডিপেন্ড করে সেটা দেখে নেবো একবার। যে তার আগে একটা কথা বলি, বাষ্পায়ন ডিপেন্ড করার আগে, যে এটা বাস্তব পরিস্থিতি কথা বলি একটা, যে বাড়িতে কখনো তোমরা টি শার্ট গেঞ্জি যেটা পরে আছে, আমি যেটা পরে আছি আপাতত গেঞ্জি, না গেঞ্জি থেকে গেঞ্জি বাদ দিয়ে আমরা গামছা ধরে নিই, যেটাতে গাম আছে আমরা, এটা কি করবে একদিন এরকম করে দেখো যে বাড়িতে এরকম তার থাকে তো মেলার জন্য, তো তারে মেলে দাও, এটা বদ্ধ ঘরে মেলে দাও, তারপর দেখো ওখানে টাইম লাগবে শুকাতে, ওই গামছাটা শুকাতে টাইম লাগবে 1 দিন 2 দিন বা 3 দিন লেগে যেতে পারে, ওটা শুকাতে টাইম লাগবে। তারপরে ওটা দেখলে তারপরে দেখো যে এবার কি করো, এটা খোলা আকাশের নিচে মেলে দাও, তা একটা টাইম লাগবে। তারপরে কি করো, ওটা বদ্ধ ঘরের মধ্যে একটা ফ্যান চালিয়ে রেখে দাও, তো দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। যখন যখন এটা তুমি বদ্ধ ঘরে রেখেছিলে, কোনো ফ্যান চলছিল না, তখন যেটা সময় লাগছিল, আর যখন ফ্যান চলছিল বা বাইরে রাখলে, বাইরে রাখাটা বাদ দিই, যখন ফ্যান চলছিল তখন এর গামছাটা শুকিয়ে গেলে এই যে টাইমটা, এই যে টাইম যে গ্যাপটা সেটা কম হবে। যখন ফ্যান চলছিল তখন সেই ক্ষেত্রে কম হবে টাইম গ্যাপটা, তার তুলনায় যেটা অ্যাকচুয়ালি যখন ঘরে মানে বদ্ধ ঘরে ছিল যখন ফ্যান চলছে তার তুলনায়। আর যখন ওটা তুমি বাইরে মেলে দিলে, তখন বাইরে যখন মেলে দিলে তখন কি পেলো, সূর্যের তাপ পেলো প্লাস বাতাস পেলো। তাহলে যখন এটা তুমি বদ্ধ ঘরে মেললে, বদ্ধ ঘরে আমরা টাইম লিখছি এখানে, হ্যাঁ টাইম সবচেয়ে বেশি লাগলো। তারপরে ফ্যান অন করার ক্ষেত্রে টাইম বেশি। তারপরে বাইরে মেলে দিলে এটা আউটসাইড, সবচেয়ে কম টাইম লাগবে যখন তুমি আইস আউটসাইডে মেলে দিলে। আউটসাইডে কি কি পাচ্ছিল, আউটসাইডে কি কি পাচ্ছিল, আউটসাইডে পাচ্ছিল এই যে ফ্যানের দ্বারা যে বায়ু প্রবাহ হচ্ছে ওটা পাচ্ছিল, প্লাস কি পাচ্ছিল আউটসাইডে, সূর্যের আলো পাচ্ছিল। সূর্যের আলো কি আছে, তাপ আছে সূর্যের আলোতে একটা, যে আমরা আগের ক্লাসে দেখেছি যে সূর্যের আলোতে কি আছে, তাপ আসে, তাপ শক্তি আছে, তাপ শক্তি পেয়েছে প্লাস খোলা হাওয়া পেয়েছে। এই কারণে সবচেয়ে কম টাইম লাগলো বাইরে গামছাটা শুকাতে। আর একটা জিনিস করে দেখা যায় গামছাটা এবার জড়সড় করে, এমনি জাস্ট নর্মাল না, এভাবে না ছড়িয়ে দিয়ে, গামছা না ছড়িয়ে জড়সড় করে মেলে দাও, দেখো ওখানে যে টাইমটা লাগবে আর তুমি যখন গামছা ছড়িয়ে মেলে দেবে যে টাইমটা লাগবে সেই টাইম গ্যাপটা অনেক কম হবে। মানে তুমি যখন গামছা ছড়িয়ে মেলে দেবে তখন গামছার শুকোনোর যে টাইম সেই টাইমটা অনেক কম লাগবে তার চাইতে যখন তুমি জড়সড় করে মেলে দেবে। তো এতে আমরা কি দেখতে পেলাম, যে বদ্ধ ঘরে যেখানে বায়ু প্রবাহ হচ্ছিল না, তার মানে বায়ু প্রবাহ হলে বাষ্পায়নের হার বাড়বে। মানে গামছাটা শুকোচ্ছে কারণ কি, গামছাটা এই কারণে শুকাচ্ছে ওখানে যে জলকণাগুলো ছিল, জলগুলো ছিল বাষ্পে পরিণত হয়েছে। আচ্ছা, অর্থাৎ গামছার ওখানে বাষ্পায়ন, এই যে ভৌত প্রসেস বাষ্পায়ন বা বাষ্পীভবন সেটা সংগঠিত হয়েছে। ওকে, তো তাহলে এটা দেখলাম যে বায়ু প্রবাহ হলে বাষ্পায়নের হার বাড়ে। তাহলে লেখা আছে দেখো যে উষ্ণতা সমানুপাতিক, এই যে 3 নম্বর পয়েন্ট লেখা, যত বেশি বায়ু চলাচল হবে তার বাষ্পায়ন তত দ্রুত হবে। ওকে, আর তারপরে যেটা আউটসাইড দিলাম, আউটসাইডে কি হচ্ছিল, বাষ্পায়ন বায়ু চলাচল হচ্ছিলই, তার সাথে সাথে কি হচ্ছিল এখানে যে টেম্পারেচার, উষ্ণতা সমানুপাতিক, মানে পরিবেশের উষ্ণতা যত বেশি হবে তত বাষ্পায়নের হার বাড়বে, বাষ্পায়নের হার। আর তরলের উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের তরল না এটা যে কোনো কিছুরই উপরিতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। ওই যে যখন যেটা বললাম যে গামছাটা তুমি জড়সড় করে মেরে দিয়েছিলে, তার বদলে কি একবার জড়সড় করে মেললে আর একবার কি করলে তুমি এটাকে ছড়িয়ে মেলে দিলে, মানে খুলে মেলে দিলে। যখন জড়সড় করে মেলে দিয়েছিলাম এর যে ক্ষেত্রফল ছিল এরিয়া সেটা কম ছিল, লেস। আর যখন এটা আমি খুলে মেলে দিলাম এইভাবে, এই ক্ষেত্রে যে এরিয়াটা হলো, এটা A1 লিখলাম, এটা A2 লিখছি, এটা বলতে পারো অতএব A2 গ্রেটার দেন A1, তাই তো এরিয়া বড়, তাই এরিয়া যত বাড়বে বাষ্পায়নের হার তত বাড়বে, উপরতলের ক্ষেত্রফলের সমানুপাতিক।
তবে তরলের প্রকৃতির উপর নির্ভর করে। ওই যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, যে দুটো একটা তরলের আন্তরাণবিক দুটো অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কত? আন্তরাণবিক আকর্ষণ বল কত সেটার উপর ডিপেন্ড করবে, তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। স্ফুটন প্রক্রিয়া আসার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যেটা অ্যাকচুয়ালি গরমকালে দেখবে যে কুকুরে, সাধারণ কুকুর ডগ যেগুলো নেড়ে করতে, যেগুলো ঘুরে বেড়ায় রাস্তায়, হ্যাঁ নেড়ে করতে গেলো, ওরা কি করে দেখবে যে ওরা জিভ বের করে দেয়, যেমন জিভ থেকে লালা ঝরতে থাকে। এটা কেন হয়? অ্যাকচুয়ালি বলতে গেলে যে কুকুর থাকে, ডগ, ওদের কোনো ঘর্মগ্রন্থি থাকে না। আমরা ঘামি কেন? আমাদের স্কিনের নিচে এই যে লেয়ারটা আছে, তো এই লেয়ারের মাঝে 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 স্কিনের নিচে ঘর্মগ্রন্থি আছে। অ্যাকচুয়ালি মাসেলে না, স্কিনের একদম অতও ডিপে না, খালি স্কিনের একটু নিচেই ঘর্মগ্রন্থি বা সুইট গ্ল্যান্ড বলে একটা গ্রন্থি থাকে, অনেকগুলো থাকে। তো সেই ঘর্মগ্রন্থি ডগের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। তাই তোমাদের পরীক্ষাতে আসতে এরকম আসতে পারে যে আমরা তো শীতকালে ঘেমে ঘেমে গিয়ে ফ্যানের তলার সামনে গিয়ে দাঁড়ালে আরাম পেয়ে যায়, কিন্তু কুকুর কেন ওইভাবে জিভ বের করে? অ্যাকচুয়ালি ওই জিভ বের করে লালা ঝরতে থাকে না। এটার কারণ হচ্ছে যে কুকুরের কোনো লালা গ্রন্থি, সরি ঘর্মগ্রন্থি থাকে না। তার ফলে কি করে ওরা, ওদের শরীরে যে অতিরিক্ত তাপ, পরিবেশ থেকে তাপ আসছে, গ্রীষ্মকালে কথা বলছি আমি, হ্যাঁ গ্রীষ্মকালে ডগের কথা বলছি, গ্রীষ্মকালে কুকুর দেখবে লালা ঝরে থাকে। তো শরীরে কি পরিবেশের তাপ তো বেশি, আমাদের ভারতে পরিবেশের তাপ তো অনেক বেশি গ্রীষ্মকালে। তখন কি করে, যে অতিরিক্ত যে তাপটা আসে, আমরা কি করি, আমরা করি কি না, ফ্যানের তলে চলে যাবে, এসির মধ্যে চলে যায়, কিন্তু কুকুরের তো এটা সম্ভব না। তাই কুকুর নিজের বডির টেম্পারেচার কমানোর জন্য জিভ বের করে দেয় এবং লালা ঝরতে থাকে। ওর মাধ্যমে, ওই লালার মাধ্যমে যে অতিরিক্ত তাপ সেটা পরিবেশে বর্জন করতে থাকে, আর ওই লালা বাষ্প হয়ে গিয়ে লিন তাপ সংগ্রহ করে ও শরীরকে ঠান্ডা করে। এই কারণে দেখবে যে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে লালা ঝরতে থাকে। আর আরেকটা জিনিস আছে বই আমাদের, যেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার নিয়ে একটা কথা আছে, যে থার্মোমিটারকে, এটা থার্মোমিটার আছে ধরো, তো এখানে স্কেল স্কেল লেখা আছে, আঁকা আছে, জাস্ট জাস্ট আমি আঁকলাম, জাস্ট একটু ধরে নাও যেটা থার্মোমিটার একটা। থার্মোমিটারের ক্ষেত্রে কি করলে, তুমি একটা থার্মোমিটার একটা পার্ট নিলে, কোনো একটা উষ্ণ বস্তুর, গরম বস্তুর পার্ট নিলে বা গরম জলের পার্ট নিলে, একটা পার্ট কিছু একটা এলো, ধরো এত দূর এলো, এটা উল্টো করে আঁকা হয়েছে থার্মোমিটারটা, আমাকে সোজা করে রাখতে হতো। তো এই এখান থেকে অ্যাকচুয়ালি পার্ট আসে, পারদ যে অ্যাকচুয়ালি যে মার্কারি সেটা এই পার্টে জমা থাকে, হ্যাঁ, আর এইভাবে উঠতে থাকে। এই তুলনায় এখানে যে নলটা থাকে এটা একটু মোটা হয়, এই পার্টের তুলনায় এটা একটু পাতলা হয়। তো এখানে পারদগুলো উঠতে থাকে উপরে, যখনই প্রসারিত হয়, তাপ এলে তো প্রসারণ শুরু হবে না, তারপর পরে প্রসারণ হয়। তো তখন কি হয়, এই পারদগুলো উপরে উঠতে থাকে, সেটা কিন্তু একটা পার্ট এলো। তারপরে কি করলাম, থার্মোমিটার নিয়ে এলাম, তারপরে একটা ঠান্ডা কাপড়, ভেজানো কাপড় দিয়ে মুড়ে দিলাম। যেই তুমি ওই ভেজা কাপড় দিয়ে ওটা মোড়াবে না, দেখবে এই যে পার্ট এসেছিল, যেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এসেছিল, সেটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে। কেন কেন কমলো? এই কারণে কমলো যে জলে ভেজা যে কাপড়টা তুমি এখানে মুড়িয়েছিলে, সেটা তো অ্যাকচুয়ালি ঠান্ডা, ও তুলনায় ঠান্ডা, ও যে পাটটা দিচ্ছে তার তুলনায় ঠান্ডা। তো কি হলো, যেই ঠান্ডা দেবে এই পারদের সংকোচন হয়ে যাবে এবং নিচে চলে যাবে এটা। তাহলে থার্মোমিটার পার্ট কোনো ভেজা কাপড় দিয়ে জড়ালে কমে যায়, কারণ এই থার্মোমিটার অতিরিক্ত তাপ ওই একে দিয়ে যায়, ভেজা কাপড়কে দিয়ে দেয়, এবং থার্মোমিটার যে পার্ট কমে যায়। এই কারণে ভেজা কাপড়কে যে এর যে তাপটা ছিল অতিরিক্ত, মানে ভেজা কাপড়ের তুলনায় যতটা বেশি তাপের কাছে ছিল, কিছুটা তাপ ওকে দিয়ে যায়, ফলে সাম্যাবস্থায় আসে। যেহেতু থার্মোমিটারের যে পার্টে যে তাপটা ছিল তার মান ভেজা কাপড়ের উপরে, যে ভেজা কাপড়ে যে তাপটা আছে তার তুলনায় বেশি, তাই
থার্মোমিটার পার্ট কমে যায়, অর্থাৎ টেম্পারেচারের কমতির কারণে থার্মোমিটার পার্টটা কমে যায়। ওকে, নেক্সট স্ফুটন আছে, বয়লিং, এটা একটা ভৌত প্রক্রিয়া। আমরা ভৌত পরিবেশ নিয়েই পড়ছি এখন, এর পরবর্তীতে আলো আছে, তারপরে ভৌত পরিবেশ শেষ আমাদের। বয়লিং, ইংলিশে বয়লিং বলে স্ফুটনকে, না যে ভৌত প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট উষ্ণতায় আর একটা নির্দিষ্ট চাপে হবে, একটা স্ফুটন প্রক্রিয়া একটা নির্দিষ্ট চাপে হবে, স্ফুটন প্লাস গলন এইসব ভৌত প্রক্রিয়াগুলো একটা নির্দিষ্ট চাপে করা হয়। কারণ এর আগে পড়ছিলাম যে চাপ বাড়ানোর ফলে ওই গলন কি বলে বরফের গলনাঙ্ক কমে যাচ্ছিল, অনেক ক্ষেত্রে মোমের ক্ষেত্রে বেড়ে যাচ্ছিল, জলের ক্ষেত্রে কমে যাচ্ছিল। জলের ক্ষেত্রে কত রকম ছিল না, 0.007 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কম ছিল, এটা ক্ষেত্রে জলের ক্ষেত্রে কম ছিল, আর এটা মোমের ক্ষেত্রে বাড়ছিল। ওকে, ওই কারণে চাপের কমা বাড়ার কারণে কি হয় না, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট কমা বাড়া করে, আর তার ফলে যেহেতু কমা বাড়া করে তাহলে বয়লিং একটু কমা বাড়া করবে, তো বয়লিং বা মেল্টিং এ কমা বাড়া করে, এই কারণে স্থির চাপ ধরা হয়। দেখো, যে ভৌত প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট উষ্ণতায় তরল তার সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটন বলে। আর যতক্ষণ স্ফুটন চলে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে এখানে, যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ তরলের উপরের উষ্ণতা স্থির থাকে। এটা একটু ভালো করে খেয়াল রাখবে যে উষ্ণতা স্থির থাকে যতক্ষণ স্ফুটন প্রক্রিয়া চলছে, যতক্ষণ আমি জল থেকে তাপ দিচ্ছি, অর্থাৎ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেই সময় যদি জলটা ফুটছে, ধরো তুমি উনানের উপরে গ্যাসের স্টোভের উপরে জলটা ফোটাচ্ছ, এইবার কি করো, যদি করো, এটা বাড়িতে করার সম্ভাবনা হতো, জাস্ট আমরা এক্সপেরিমেন্ট দেখে নেবো এখানে। তো যদি করি, একটা থার্মোমিটার ওই জলের উপরে গিয়ে রাখলাম, তো ও যে পার্টটা দেবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পার্ট দেবে, এর উপরেও যাবে না নিচেও যাবে না, কারণ উষ্ণতা স্থির থাকে সে স্ফুটনের সময়। মানে 100 ডিগ্রি আমরা মনে হতে পারে যে নিচে তাপ দিতে আসি, বাট ওটা 100 ডিগ্রি উপরে যেতে পারে না, 100 ডিগ্রি উপরে কখনো যায় না, কারণ স্থির চাপে করা হয় বলে যায় না। চাপ যদি বাড়ায় কমায় তাহলে ওটা কমতে পারে, বাড়তে পারে। চাপ কমায় তাহলে ওই স্ফুটনের যে পয়েন্ট, যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে স্ফুটনাঙ্ক, সেটা কমে যাবে, চাপ বাড়ালে বেড়ে যেতে পারে। তাহলে দেখো, যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ তরলের উপরে উষ্ণতা স্থির থাকে, আর সেই স্থির উষ্ণতাকে ওই তরলের বয়লিং পয়েন্ট বলে। সেই উষ্ণতাকে, যে উষ্ণতায় কোনো তরল ফুটতে আরম্ভ করে, তাকে ওই তরলের বয়লিং পয়েন্ট বলে। আর এটি স্থির চাপে করা হয়, এটি নির্দিষ্ট চাপে লেখা হয়, কারণ স্ফুটনাঙ্কের পরিবর্তন ঘটে। কারণ নির্দিষ্ট চাপে লেখা হয়, এই যে স্ফুটনাঙ্কে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমরা লিখছি, এটা স্থির চাপে লেখা হয়, স্ট্যাটিক প্রেসার। স্থির চাপে লেখা হয়, কারণ চাপ বাড়ানো বা কমানোর কারণে বয়লিং পয়েন্ট কমতে পারে। আর স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতাতে হয় স্ফুটন, আর স্ফুটনাঙ্ক যে নির্দিষ্ট উষ্ণতাতে হয় সেটাকে বলে স্ফুটনাঙ্ক। আর স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতাতে হয়, আর যে নির্দিষ্ট উষ্ণতায় স্ফুটন শুরু হয়, আর ওটাকে বলে স্ফুটনাঙ্ক। স্ফুটন তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের উপরে স্থিত চাপের উপর নির্ভর করে। স্ফুটন যে ভৌত প্রক্রিয়া, যেটা বয়লিং কিসের উপর নির্ভর করে সেটা লেখা আছে এখানে, যে তরলের প্রকৃতি না কিভাবে নির্ভর করে, না তরলের প্রকৃতির উপর নির্ভর এভাবে করে যে ওদের আন্তরাণবিক আকর্ষণ বল কি, ওই যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম যে বাষ্পায়নের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল, মানে কোনো তরলের দুটো অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল যত বেশি হবে, তাদের স্ফুটনাঙ্কের পরিমাণ, মানে মেল্টিং বা বয়লিং পয়েন্টের যে মানটা সেটা বেশি হবে। আর তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের দ্রবীভূত পদার্থ, এবার কি করো, তুমি বাড়িতে ভাত রান্না করছো, ধরো তোমার মা
বাড়িতে এখন ভাত রান্না করছে, দেখবে ওই ভাত রান্না করার সময় এবার আজকে ক্লাসটার পরে গিয়ে দেখবে, এখন দেখে নাও কি বলছি শুনে নাও। এর পরবর্তীতে গিয়ে দেখবে যে যখন ভাতে চাল দেওয়ার আগে পানিটা ফুটে সরি, ভাতে চাল দেওয়ার আগে জলটা ফুটতে স্টার্ট করে আস্তে আস্তে। এখানে আমি গ্যাসে বা চুলোতে আগুন দিয়েছি, তো সেখান থেকে কি হচ্ছে, তাপ দিচ্ছে নিচ থেকে, আর এখানে জল আছে, তো এটা স্টার্ট করে ফুটতে। তো যখন ফুটতে স্টার্ট করবে আর কিছুক্ষণ পরে যখন তোমরা চালটা পরিষ্কার করে যখন এই জলে ফুটন্ত জলে দেবে, দেখবে কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্যই ফোটা বন্ধ হয়ে যায়। না একটু আগে দেখলাম যে ফুটছিল, বাট এখন ফোটা কেন বন্ধ হয়ে গেল? না ওখানে আমরা ওই যে বিশুদ্ধ যে জলটা ইউজ করছিলাম, সেখানে কোনো ধরনের আয়ন বা কিছু ছিল না, বা লবণ ছিল না, বা চিনি ছিল না, অন্য কোনো পদার্থ ছিল না, খালি ওখানে ওয়াটার ছিল, জল ছিল খালি। তো জলে কি করলাম এবার আমরা, চাল অ্যাড করলাম। চাল অ্যাড করার পরে কি হবে, চাল একটা তো অন্য পদার্থ না, ওটা তরলে তো একটা অন্য পদার্থ অ্যাড করছি, তো ওর ফলে অ্যাড করার ফলে ওর এখন বয়লিং পয়েন্টে একটু হেরফের আসবে, পার্থক্য সৃষ্টি হবে, কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। যেহেতু চাল একটা অনুদ্বায়ী পদার্থ, মানে তুমি যদি চাল ইসে রেখে দাও, পরিবেশে রেখে দাও, খোলা অবস্থায় রেখে দাও, ওটা কি বাষ্প হয়ে যায়? বাষ্প হয় না। তো যেহেতু চাল অনুদ্বায়ী পদার্থ, ওই অনুদ্বায়ী যদি পদার্থ আমি ফুটন্ত জলে দিই, তাহলে ওই জলের এই স্ফুটনাঙ্কের যে মান বা স্ফুটনের যে নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতায় স্ফুটন হয়, তার মান বেড়ে যায়। মানে এটাই জলটার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে না, এটা বেড়ে 105-10 হয়ে যেতে পারে, 105 ডিগ্রি সি অথবা 110 ডিগ্রি সি। আর তরলে পরিস্থিত চাপের উপর নির্ভর করে, এটা একটু এক্সপ্লেন করি আমি ভালোভাবে। চাপটা এক্সপ্লেন করার আগে এটা দেখে নাও একবার, যে পদার্থের নাম স্ফুটন। জল কোন অ্যাকচুয়ালি জল কোন ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে স্ফুটিত হতে শুরু করে, মানে স্ফুটন হতে শুরু করে জলের, আর সেটার স্ফুটনাঙ্ক, মানে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাইথাইল ইথার 35, পারদ হচ্ছে 357, আর তরল হাইড্রোজেন, এই পারলে এটা মনে রাখো যে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্কের মান কত হয়, না -253 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এর মান। ওকে, ডিগ্রি সেন্টিগ্রেড। আর জল তো আমরা সবাই জানি, ওটা পরীক্ষাতে হয়তো দেবে না, এটা হলো দিতে পারে, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের। দেখো যে তরল হাইড্রোজেন -253 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আসছে চাপে, যে তরলে উপস্থিত চাপের উপর কি হয় নির্ভর করে। তরল ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এটা আমি নর্মাল থেকে জেনে আসছি, নর্মাল থেকে, এটা লাগবে না। আর আমরা এটা জেনে এসেছি যে গ্যাসের উপরে যতটা আমরা প্রেসার বাড়াবো, তার আয়তনের পরিমাণ কমতে থাকবে। প্রেসার যত বাড়াবো আয়তন তত কমবে। ওই যেটা থাকে না এলপিজি, যে বড় গ্যাসের যে এইগুলো সিলিন্ডারগুলো থাকে, গ্যাসের সিলিন্ডার, ওখানে দেখবে যদি গ্যাসটা নাও দেখবে ওই এলপিজি গ্যাসটা তরল অবস্থায় আছে, নর্মালি মনে হয় তরল আছে নাকি ভিতরে, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস তরল অবস্থায় না, মানে অতিরিক্ত চাপে, অনেকটা চাপে ওই গ্যাসটাকে ওই ছোট্ট একটা সিলিন্ডারের মধ্যে ঢোকানো হয়েছে, যার ফলে ওই তরলটা পর্যন্ত আচরণ করছে, তরল না, জিনিসটা গ্যাসই আছে ভিতরে, যদি ছেড়ে দিই গ্যাস হিসেবে বেরোবে। কারণ আমরা এটা জানি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন হয় প্লাস আকার হয়, কঠিন পদার্থের, তরল পদার্থের আয়তন হয় কিন্তু কোনো আকার হয় না, আর গ্যাসীয় পদার্থের আকার আয়তন কিছুই থাকে না। একে যত চাপ দেওয়া তত ছোট করা যাবে, অবশ্য ফোর্সের চাপের একটা ব্যাপার থাকে, একটা নির্দিষ্ট মান থাকে, যাই হোক ওটা যাচ্ছি না আমি। তো যতটা চাপ দেব তত এ সংকুচিত থাকবে। জল যখন ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, জল এটাতে দেখো, এই জল যখন ফুটে বাষ্পে পরিণত হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, না 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, না কি হচ্ছে, না জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই পৌঁছে যাচ্ছে এই টেম্পারেচারে, তখন ও চাইছে যে আমার যে অবস্থাটা আছে, জল চাইছে যে আমার যে আয়তন আপাতত আছে, এই আয়তন আমার আর পোষাচ্ছে না, আমি এর চাইতে বেশি আয়তন যুক্ত কোনো অবস্থায় আমি পরিণত হবো। তো কি করছে সেই সময় জল বাষ্পে পরিণত হচ্ছে, যে বাষ্পের আয়তন তো অনেক বেশি, অনেক বেশি মানে কেন, নির্দিষ্ট আয়তন নেই, যতটা জায়গা দেবে ততটা ও নিয়ে নেবে, গ্যাস পদার্থের ধর্ম এটা। তো
এই উপস্থিত যে জলগুলো বাষ্পে পরিণত হবে, এইভাবে দেখাচ্ছি আমি, বাষ্পে পরিণত হচ্ছে। এখানে যে অণুগুলো আছে, যেমন দূরত্ব অনেক বেশি, উপরে চাপ কম, খালি অ্যাটমসফিয়ারে মানে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার আছে যেটা 76 সেমি পারদস্তম্ভের সমান, 76 সেমি পারদস্তম্ভের সমান, সেটাই খালি আছে, যে 1 atm যে চাপ সেটা আছে। আর ওই চাপের যখনই সমান, এই বাষ্পগুলো অলরেডি অ্যাকচুয়ালি বাষ্পায়ন তো অলরেডি হতেই আছে, যে কোনো নির্দিষ্ট কোনো তাপমাত্রাতে বাষ্পায়ন হয় না, যে কোনো তাপমাত্রায় বাষ্পায়ন হতে থাকে। কিন্তু যখনই আমরা টেম্পারেচার দিই না তলে, যখনই আমরা তাপ দিতে থাকি না নিচে, টেম্পারেচার যখন বাড়াতে থাকি, তখন ওই যে বাষ্পায়নের যে প্রসেসটা, ওটা যখন আস্তে আস্তে বেড়ে যায়, তাপ দিলেই ওই বাষ্পায়নের প্রসেসটা আস্তে বাড়তে থাকে। তার ফলে এখান থেকে জলীয় বাষ্প উপরে যেতে থাকে, ফলে একটা প্রেশার সৃষ্টি হয়। যখন এই প্রেশারটা বায়ুমণ্ডলের প্রেশারে যখন সেম হয়ে যায়, তখন এই জলটা ফুটতে আরম্ভ করে, আর ফুটে আরো বেশি বাষ্প হবে। তো এটা যখন ফুটছিল, যখন জলটা ইসে যাচ্ছিল গ্যাসীয় অবস্থায়, তখন তখন এখানে যে এই উপরে যে জলের অবস্থায়, জলে যে চাপটা আছে তার তুলনায় উপরে চাপ কম, নিশ্চয়ই চাপ কম এখানে, কারণ এখানে গ্যাসে পরিণত হচ্ছে, স্বাভাবিক ব্যাপার না। অ্যাকচুয়ালি এখানে কি দেখো, তোর একটা নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আয়তন থেকে একটা অনির্দিষ্ট আয়তনে পরিণত হতে যাচ্ছে, যেখানে ও যে যতটা জায়গা দেবে ততটা আয়তনও নিয়ে নেবে। তো এখানে চাপ কম আর এখানে চাপ বেশি। তো এবার কি করলাম, যে উপরে চাপ আমি বাড়াচ্ছি, ধরো ধরো আমি বাড়াচ্ছি উপরে চাপ। যখন এখানে চাপটা বাড়াবো, তখন এই যে অণুগুলো ছিল এদের জায়গা কমে যাবে, ওই প্রেশার হচ্ছে মানে কি, সংকুচিত হতে থাকবে ওটা, যে ওটা সংকুচিত হবে না, ওই যখন সংকুচিত হবে, তখন এই জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে না, এটা তখন আরো বেড়ে যাবে, এর টেম্পারেচারটা আরো বেশি লাগবে, জল যখন ফুটতে, টকবক করে ফুটতে 100 ডিগ্রি জায়গায় 110 ডিগ্রি, 15 ডিগ্রি বা 20 ডিগ্রি চলে যাচ্ছে। তাই তরলের উপস্থিত চাপের উপর ডিপেন্ড করে ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি, যে যে চাপ যত বাড়াবো তত জলের এই তরলের কি বলে স্ফুটন বা মেল্টিং, সরি বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক তত বাড়বে, চাপ যত বাড়াবো। আর চাপ যত কমাবো, তত ওর স্ফুটনাঙ্কের যে মান সেটা কমবে। তা ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি, যে তরলের উপস্থিত চাপের সাথে স্ফুটন, বয়লিং ডিরেক্টলি প্রপোর্শনাল প্রেসার, উপস্থিত প্রেসার বা বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট দিলে বেশি ভালো হবে, এটা বয়লিং না দিয়ে, কারণ বয়লিং পয়েন্টের একটা মান থাকে একটা, আর ওটা নির্দিষ্ট একটা মান, কারণ তরলের ক্ষেত্রে চেঞ্জ হতেই পারে। ওটা জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 ডিগ্রি, ওখানে দেখা যাচ্ছে কেরোসিনের ক্ষেত্রে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে বাষ্পীভবন আর স্ফুটনের মধ্যে পার্থক্য। তো এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি যেগুলো পড়ে এলাম একটু আগে, যে ভেপোরাইজেশন, বাষ্পীভবন আর স্ফুটন, বয়লিং, এর মধ্যে পার্থক্য কি। বাষ্পীভবন আর এটা এই বয়লিং পয়েন্ট না কিন্তু, বা বাষ্পীভবন যে ভৌত প্রক্রিয়া যেটা হচ্ছিল যে কোনো টেম্পারেচারে হচ্ছিল, সেটা আর স্ফুটনের মধ্যে যে পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন ডিআই ডবল লিখছি আমি, এটা ডিফারেন্সকে ডিআই বলে, ডিফারেন্স বিটুইন ভেপোরাইজেশন অ্যান্ড বয়লিং। তাপমাত্রা, এর কোনো তাপমাত্রা হয় না স্ফুটনের, এই সরি বাষ্পীভবনের কোনো তাপমাত্রা হয় না। এটা কি লেখা আছে এখানে, স্ফুটনাঙ্কের নিচে থাকে, আর নির্দিষ্ট স্ফুটনাঙ্কের নিচে। ও মানে এটা বলতে চাইছে স্ফুটনাঙ্কের নিচে বাষ্পীভবন হয়, মানে ধরো স্ফুটনাঙ্ক জলের ক্ষেত্রে ধরে নি, তো জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড কি স্ফুটনাঙ্ক, ওটা জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বাষ্পীভবন স্ফুটনাঙ্কের নিচে হবে, অর্থাৎ জলের ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি, জল ক্ষেত্রে বাষ্পীভবন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে, আর নির্দিষ্ট স্ফুটনাঙ্কে হবে। স্ফুটনাঙ্কের প্রত্যেকটা মানই নির্দিষ্ট হয়, প্রত্যেকটা তরলের ক্ষেত্রে, একটা তরলের ক্ষেত্রে একটাই মান থাকে। তো চাপ সেম থাকে অবশ্যই, চাপ আমাদেরকে অবশ্যই সেম রাখতে হবে, তারপরে বলতে পারবো যে স্ফুটনাঙ্কের মান সেম আছে। যদি চাপ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু মান চেঞ্জ হতে পারে। আর বাষ্পীভবনের স্থান হচ্ছে পৃষ্ঠতল, খালি যে সারফেস যতটা এরিয়া আছে, সারফেস এরিয়া কি দিয়ে দেখায়, এটা দিয়ে দেখায় যে সারফেস এরিয়া যতটা আছে
এটা ছিল একটা সারফেস, কিছুটা সারফেস ছিল মানে এরিয়া, ক্ষেত্রফল। তারপরে আমি আরেকটা অ্যাড করলাম, এখানে আরেকটা মার্কার অ্যাড করলাম, এটা এরিয়াটা বেড়ে গেল না? তো এই যত এরিয়া যত বাড়বে তত বাষ্পীভবনের মান বাড়বে, অর্থাৎ ভেপোরাইজেশনের প্রসেসটা, যে ভৌত প্রক্রিয়া, সেটা বেড়ে যাবে, ইনক্রিজ হবে। আর স্ফুটন এরকম কোনো ইসের উপর নির্ভর করে না, এরিয়ার উপর নির্ভর করে না, এটা পুরো সমগ্র তরলে, মানে এখানে যদি একটা পাত্র নিই, এই যে পাত্র নিচ্ছি, এখানে তরল আছে, তো তো যখন 100°C যে তাপমাত্রাটা আসবে এর ক্ষেত্রে, তখনই এটা স্ফুটিত হবে এবং নির্দিষ্ট, আর সব প্রত্যেক মানে সরি সমগ্র তরলে, মানে খালি সারফেসে হবে না। যখন 100°C যে মানটা যখন আসবে টেম্পারেচারের, তখন এই পুরো তরলে দেখবে টগবগ করে ফুটছে, একটা আওয়াজ হবে, আওয়াজ হয় ফোটার, সবাই চেনে ওটা। এটা পুরো তরলে হয়। আর বাষ্পীভবন হচ্ছে গতি, আচ্ছা গতি লেখা আছে, মানে বাষ্পীভবনের যে প্রসেসটা, যে পদ্ধতিটা, সেটা কতটা দ্রুত হয়। গতি আর ধীর গতিতে হয়, আস্তে 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 হয়। তুমি একটা পাত্রে রেখে দাও, একটা পাত্রে কেরোসিন রেখে দাও, আর একটা পাত্রে তুমি জল রেখে দাও, ওটা দেখবে কেরোসিনটা কিছুদিন আগে বাষ্প হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে গেছে, বাট জলটা হয়নি। কারণ এটা পার্থক্য হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের পার্থক্য। আর যে কাজ করে ওটা বাদ দাও, এবার একটা জল না, একটা বাটিতে জল রেখে দাও, আর একটা বাটিতে জল কি করো, গরম করতে শুরু করো, ফোটাতে শুরু করো। যখন দেখবে যে জলটা নর্মাল রেখে দিয়েছে, তখন সেটা আস্তে 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 বাষ্পায়িত হচ্ছে, না আস্তে আস্তে ওর পরিমাণ কমতে থাকছে। কিন্তু আর বাষ্পায়ন দেখা যাচ্ছে 2-3 মিনিটের মধ্যে হয়ে গেছে, যেটা ক্ষেত্রে এক বাটি জল বাষ্পে পরিণত হতে যেটা 2-3 দিন লাগছে, 2-3 দিন লাগছিল, সেই ক্ষেত্রে 2-3 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে পুরো জলটা বাষ্পে পরিণত হয়ে গেছে। তাই স্ফুটন প্রক্রিয়া হচ্ছে দ্রুত হয়, আর বাষ্পীভবন হচ্ছে ধীর গতি। আর স্ফুটন যদি জল দিয়ে থাকে, স্ফুটনের মাধ্যমে বাষ্পীভবনের যে প্রক্রিয়াটা, সেটা ইনক্রিজ পেতে থাকে, তাপমাত্রার পরিবর্তন কমে বাড়ে একই থাকে। এটা বলতে চাইছে তাপমাত্রার পরিবর্তন মানে স্ফুটন কোন তাপমাত্রাতে হবে, স্ফুটন না, প্রথমত বাষ্পীভবন কোন তাপমাত্রা হবে, কোনো নির্দিষ্ট কোনো তাপমাত্রা নেই। দেখা যাচ্ছে 1°C হয়ে যাচ্ছে, খালি আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা হাইলাইট পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্কের নিচে হয় বাষ্পীভবন অলওয়েজ। আরে ভাই, স্ফুটনাঙ্কের নিচে হবে না বাষ্পীভবন কেন? যখনই ওটা 100°C পৌঁছে যাচ্ছে, তখন সেটা তো স্ফুটনে পরিণত হচ্ছে না, সেটাকে আর বাষ্পীভবন বলবো না তো আমরা। যখন এটা কেন বলছে স্ফুটনাঙ্কের নিচে হচ্ছে, কারণ এই কারণে বলছে, যখন এই জলের টেম্পারেচার যখন 100°C পরিণত হচ্ছে, 100°C যখন পরিণত হচ্ছে, তখন এটা প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে, এটা স্ফুটন বলছে। সেটা স্ফুটন একটা আলাদা প্রক্রিয়া, যেটা সমগ্র তরলে সংঘটিত হচ্ছে। কিন্তু যখন এটা 99°C থাকছে, তখন কিন্তু ওটা আর পুরো সমগ্র তরল ফুটতে থাকছে না। তো সেই সময় যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাষ্পীভবন। তাই অলওয়েজ যেটা স্ফুটনাঙ্কের নিচে হবে, মানে সর্বদা স্ফুটনাঙ্কের নিচে বাষ্পীভবন হয়, স্ফুটনাঙ্কে বাষ্পীভবন হয় না, স্ফুটনাঙ্কে হয় স্ফুটনাঙ্কে হয় স্ফুটন হয়, স্ফুটনাঙ্কে স্ফুটন হয়। স্ফুটনাঙ্ক হচ্ছে মেল্টিং বয়লিং পয়েন্ট, আর স্ফুটন হচ্ছে বয়লিং। তাপমাত্রা পরিবর্তন কমে বাড়ে একই থাকে, ওই যেটা বলছিলাম। স্ফুটন জলের স্ফুটনাঙ্কের মান কত, 100°C, তো সেটার মান একই থাকে, মানে 100°C যখন উষ্ণতা হবে, তখন জল ফুটতে আরম্ভ করবে। আর বাষ্পীভবন অন্য কোনো ডিপেন্ড করে না, 0°C হতে পারে, আর 99°C হতে পারে। হ্যাঁ, এবার আছে কি, একটা কোশ্চেন আছে এখানে লেখা, যে রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? আর প্রেসার কুকারের কার্যনীতি, এই দুটো সেম জিনিস। প্রেসার কুকারের কার্যনীতি, ওই পদ্ধতিটাকে আমি ব্যাখ্যা করছি, আর ওই পদ্ধতির যে ব্যাখ্যাটা করবো, ওই সেম ব্যাখ্যাকে নিয়েই বিজ্ঞানীরা প্রেসার কুকার বানিয়েছেন। প্রেসার কুকারের কার্যনীতি সেম হবে। ধরো খাদ্যবস্তু, আমরা আপাতত ইসের ক্ষেত্রে আলোচনা করি, সবজি আর মাংস ক্ষেত্রে আলোচনা করছি আপাতত। হ্যাঁ, যে মাটন যেটা হয়, মাটন বাজার থেকে কিনে আসছি, বা সবজি কিনে নিলাম, সবজিতে কি থাকে, আমার সবজিতে ওদের কোষ প্রাচীর থাকে, আমাদের অ্যানিমালে কিন্তু কোষ প্রাচীর থাকে না, আর প্ল্যান্টে কোষ প্রাচীর থাকে, ওটাকে ভাঙতে অনেক বেশি তাপ আর শক্তি লাগে, অনেক বেশি তাপ লাগে। যাই হোক, আসছি যেটাতে, তো যখন আমরা চাপটা বাড়িয়ে দিচ্ছি উপরে, একটু আগে দেখলাম যে চাপ বাড়িয়ে দিলে কি হচ্ছে না, যে উপরে যে বায়ুগুলো ছিল, বা বায়ু না, জলীয় বাষ্পগুলো যেগুলো ছিল, ওই জলীয় বাষ্পগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, তার ফলে ওদের যে এটা এরিয়াটা কমে যাচ্ছে, প্লাস জায়গাটা কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, জল তখনই চাইবে যখনই
জল 100 ডিগ্রি সেলসিয়াস যখন আসছিল তখন জল চাইছিল যে আমি বাষ্প হয়ে যাব, যখন কারণ ওই বাষ্পের যে চাপ জলের উপরে তো যে চাপ দিচ্ছিল বাষ্পে এরকম, এখানে যে বাষ্পগুলো হয়েছিল এখানে যে চাপ ছিল সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে বায়ুমণ্ডলের চাপ, যেটা আমরা অনুভব করছি সবসময়, বাট বুঝতে পারছি না কারণ ভিতরে চাপ আছে আমাদের। প্রথম দিন ব্যাখ্যা করেছি আমি। এখানে যে চাপটা আসছিল সেই চাপের মান, এই বাষ্পের ফলে যে চাপের মানটা আসছিল সেটা এর সাথে সমান হয়ে যায় অ্যাটমসফিয়ারের প্রেসার, তখনই এটা ফুটতে আরম্ভ করে। তখনই তরল চাই আমি আমার অবস্থার পরিবর্তন করব, না আমি তরল থেকে জল চাই যে আমি আমার অবস্থার পরিবর্তন করব, যে কি করে না তরল থেকে বাষ্পে পরিণত হবো। এবার কি করলাম, আমরা চাপটা বাড়িয়ে দিলাম, চাপটা বাড়িয়ে দিলে এখানে এরা কাছাকাছি চলে আসছে, তাহলে তরল দেখছে ওই টেম্পারেচারে আমি আর এই অবস্থায় যেতে পারছি না, তাহলে আমাকে আরো চাপ বাড়াতে হবে, মানে আমার উপরিতলের চাপ আরো বাড়াতে হবে, ফলে আরো বেশি ডিগ্রি বেশি টেম্পারেচার প্রয়োজন, আরো বেশি, মানে 100 ডিগ্রি সেলসিয়াস চাইতে দেখা যাচ্ছে 105 বা 115 বা 125 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হচ্ছে যখন আমি এই তরল বাষ্পে পরিণত হওয়ার জন্য। আর যে সবজি যে ভেজিটেবল যেটা আমরা নিয়ে এসেছি বা মাংসটা কিনে নিয়ে এসেছি, মাটন যেটা কিনে নিয়ে এসেছি আমরা, সেটা যখন 100 ডিগ্রি সেলসিয়াস যেটা তরল ফুটছিল সেই ক্ষেত্রে যতটা শক্তি পাচ্ছে, ওই তাপ শক্তি পাচ্ছে, তার চাইতে যখন এই চাপ যখন বাড়িয়ে দেবো ওর উপরে যখন চাপ বাড়িয়ে দেবো, তখন এই সেম জলই তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ফুটবে, উপরে এটা গ্রেটার দেন, হ্যাঁ, তো গ্রেটার দেনে ফুটবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ফুটতে থাকবে, বয়েল মানে ফোটা, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ফুটতে থাকবে ওটা। তো তাহলে কি হচ্ছে, যে আমরা যে ভেজিটেবল সবজিটা দিয়েছি বা যে মাটনটা দিয়েছি এখানে, তাহলে যে আর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, তার ফলে কি চাপ বেড়ে গেছে উপরে, প্রেসার করে যেটা করা হয় একদম খুবই চেপে, যে উপরে যে ঢাকনাটা সেটা লাগানো হয়, প্লাস উপরে একটা সিটি দেওয়া থাকে, মেনটেন করে একটা প্রেসার মেনটেন করে, ওর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি খাবারটা সেদ্ধ হয়েছে কিনা। ওকে, তো এবার কি হচ্ছে, যে চাপ বাড়িয়ে দিয়েছি, তার ফলে এর যে বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক সেটা বেড়ে 100 থেকে বেড়ে 110-15 হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে, ওই মাংসটা বা ভেজিটেবলটা আরো বেশি তাপ শক্তি পাচ্ছে, তাহলে আরো 100 ডিগ্রি যে তাপ শক্তি পাচ্ছে তার চাইতে নিশ্চয়ই বেশি আরো তাপ শক্তি পাচ্ছে, 100 ডিগ্রি যাতে বেশি তাপ শক্তি হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াসে আসার জন্য যতটা তাপশক্তি দেওয়ার প্রয়োজন হচ্ছিল 115 দিতে আরো বেশি তাপশক্তি দিতে হবে নিশ্চয়ই, তাহলে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আরো বেশি তাপশক্তি পাচ্ছে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাপ বেশি দিচ্ছি শক্তি বেশি দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ওটাই করা হয় অ্যাকচুয়ালি রান্নার সময়, পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কেন না উপরে যেহেতু আমরা সারফেসে চাপ বাড়িয়ে দিয়েছি, তার ফলে জলের ওভারঅল বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্কের মান বেড়ে গেছে, তার ফলে ওই বস্তু যে খাদ্য বস্তু সেটা বেশি চাপ শক্তি পাচ্ছে, তার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর প্রেসার কুকারের কার্য কিন্তু সেম, ওটাই করা হয় যে প্রেসার মেনটেন করা হয়, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার তার চাইতে বেশি প্রেসারে ওকে ওই এটাকে রাখা হয়, উপরিতলের প্রেসারটাকে রাখা হয়, যাতে ওইভাবে বাষ্পটা বাইরে বেরিয়ে না যেতে পারে, ফলে এখন একটা বেশি প্রেসার সৃষ্টি হতে পারে, আর তার ফলে কি হবে না ওই জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 ডিগ্রি সেলসিয়াসে না ফুটে দেখা যাচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস ফুটছে, এটাই প্রেসার কুকারের কার্যনীতি। তাই প্রেসার কুকারে দেখবে এইসব মাংসগুলো, এই মাটন তারপর চিকেন বা ভেজিটেবল সিদ্ধ করে না হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে প্রেসার কুকার ইউজ করা হয়। কি বলে সেখানে কোশ্চেন আছে একটা, যে স্টিমের লিন তাপ, স্টিম মানে হচ্ছে বাষ্প, হ্যাঁ এটা ইংলিশে লেখা, স্টিম মানে হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প কিন্তু স্টিম মানে খালি বাষ্প না। স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, এখানে ব্যাখ্যা করা আছে, লেখা আছে, এটাই হবে চলো উত্তর যদি আসে পরীক্ষাতে একদম সেম এটা লিখে দিবে, তাহলে ফুল মার্ক পেয়ে যাবে একদম। যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতার বাষ্পে পরিণত করতে, একই উষ্ণতার মানে কি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল ছিল, সেটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড একই উষ্ণতায় মানে 100 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা সেলসিয়াস আর সেন্টিগ্রেড কিন্তু সেম জিনিস, একই জিনিস, সেটা সি দ্বারা প্রকাশ করা হয়, এখানে উপরে লিখে দিচ্ছি যে সি ইকুয়াল টু হচ্ছে সেন্টিগ্রেড
যে বারবার এই বলছি সেন্টিগ্রেড সেলসিয়াস মানে আলাদা জিনিস না, দুটোই সেম জিনিস। হ্যাঁ, সেন্টিগ্রেড অথবা সেলসিয়াস, সেম জিনিস। সি দ্বারা প্রকাশ করা, এটাকে ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা, খালি সি না, ডিগ্রি সি। ওকে, তো একই উষ্ণতায় পরিণত করতে 537 ক্যালোরি তাপের তাপ প্রয়োগ করতে হয়। এটা যদি আমাকে জুলে বের করতে বলতো, তাহলে এই যে ক্যালোরি ইকুয়াল টু 4.2 দিয়ে গুণ করতাম, একে 537 কে 4.2 দিয়ে গুণ করতে যে মানটা আসতো, তাহলে এরকম লিখতাম যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বলেছে। মানে আমরা হাড়ির উপরে কোনো ঢাকনা দিইনি, ভাত রান্না করার যে হাড়িটা ইউজ করছি তার উপরে কোনো ঢাকনা দিইনি, খালি খোলা অবস্থাতে আছে। তাহলে ওই অবস্থায় যে চাপটা সেটা হচ্ছে 1 atm 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। না, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতার, হবে একই উষ্ণতার 1 গ্রাম স্টিমে মানে জলীয় বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। নেক্সট, ঘনীভবন। তো আমাদের কমপ্লিট হলো যেটা বাষ্পীভবন কমপ্লিট হলো, তারপরের প্রসেস হচ্ছে বাষ্পীভবন, তারপরে বললাম স্ফুটন, তারপরের প্রসেস হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন, ইংলিশে কন্ডেনসেশন। এটা একটা ভৌত প্রক্রিয়া, আমরা ভৌত পরিবেশ নিয়ে পড়ছি, সবই ভৌত প্রক্রিয়া এখানে। তো ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থ বাষ্প থেকে ডাইরেক্ট তরলে পরিণত হচ্ছে তাপ হারিয়ে। অবশ্যই দেখো বাষ্পে কি, বাষ্পে কত তাপ ছিল, ওখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল ওর ক্ষেত্রে, তাহলে তাপ শক্তি বেশি ছিল ওর মধ্যে, তাহলে নিশ্চয়ই তাপ ছাড়তে হবে জলে পরিণত হলে, তাই তো? তাই তাপ ছাড়বে। এবার কি করছে না, যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থ বাষ্প অবস্থা থেকে তাপ হারিয়ে বা তাপ বর্জন করে তরল পদার্থে রূপান্তরিত হয়, তাই ঘনীভবন বলে। হ্যাঁ, এই যে এই প্রক্রিয়াটা যেটা আছে না, যে এটি বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া, তাই না? বাষ্পীভবন কি হচ্ছে, কোনো খাল বিল নদী নালা পুকুর থেকে বা তোমার থালায় জল রেখেছো বা বাটিতে জল রেখেছো, সেখান থেকে ডিরেক্ট সারফেস এরিয়া থেকে বাষ্প হয়ে যাচ্ছে, ডিরেক্ট বাষ্প, তো জল থেকে পুরো বাষ্পে পরিণত হচ্ছে, ওটা বলে বাষ্পীভবন। আর যেটা ওই বাষ্প থেকে জলে পরিণত হচ্ছে সেটাকে বলে ঘনীভবন, কন্ডেনসেশন। তাহলে বাষ্পীভবনের উল্টো প্রক্রিয়া না, তাহলে বাষ্পীভবন হচ্ছে ঘনীভবনের উল্টো প্রক্রিয়া, আর ঘনীভবন হচ্ছে বাষ্পীভবনের উল্টো প্রক্রিয়া। ঘনীভবনের ফলে বায়ুমণ্ডলে মেঘ, শিশির, কুয়াশা তৈরি হয়। পরবর্তী ডিটেলসে আছে যে মেঘ, শিশির, কুয়াশা কিভাবে তৈরি হয়। আর একটা উদাহরণ যে ছিল, যেটা তোমার বইয়ে যেটা দেওয়া আছে, বলতে মনে ছিল না, যেটা বলি যে চাপের উপরে যেটা নির্ভর করে অ্যাকচুয়ালি, তুমি কি করো, আরেকটা পরীক্ষা করো। প্রেসার কুকারের কার্যনীতি দেখলাম তো আমরা, এখানে দেখলাম প্রেসার কুকারের কার্যনীতি, চাপ বৃদ্ধি করে কি হবে, ওর বয়লিং পয়েন্ট বাড়ানো হচ্ছে, তারপর তাপ বেশি লাগছে, 120 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ফুটছে, যেটা বা 125 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ফুটছে। তো কি করা হলো, তুমি একটা বাড়িতে এটা করতে পারো, এটা তোমার প্রেসার কুকারে কিন্তু আর কিছু হয় না, ইঞ্জেকশনের যে সিরিঞ্জ গুলো হয় না, ওগুলো নিয়ে এসে একটা যে সুচটা ফেলে দাও, সুচ দিয়ে ওটা দরকার নেই আমাদের, যে নর্মাল যেটা থাকে সেটা দিয়ে করো না। তোমাদের কি করে না, জল গরম করে না হালকা একটু, কিন্তু ফোটাবে না। শর্ত হচ্ছে জলটা ফোটাবো না আমরা, ফোটানোর আগে পর্যন্ত গরম করে নেবো, বা কিছুটা গরম করে নেবো, যাতে জলটা একটু গরম হয়ে যায়। তো গরম জলে কি করো, ওই সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে না করো, মানে ইঞ্জেকশনের যে এটা ছিল, দেখো একটা মোটামুটি করে রাখছি, একটা বুঝে না জিনিসটা। এটা সেই হাতল, এরকম কিছুটা থাকে হয়তো। হ্যাঁ, এটা সেই পিস্টন, যেটা দিয়ে জলটাকে বা রক্তটাকে ভিতরে বাইরে পুশ করা যায়। তো কি করো, এটা জল নিয়ে নাও, হালকা ওই গরম জল নিয়ে নাও, তারপরে এইখানে এই মুখটা বন্ধ করে দাও কিছু দিয়ে, হাত দিয়ে ধরে চেপে ধরো এটাকে, জলটা নেওয়ার পরে কিন্তু তারপরে কি করো, এই একটা আয়তন ছিল এখানে, এই পার্টের একটা আয়তন আছে, এই জায়গাটার একটা আয়তন আছে। কি করো, এই যে পিস্টনটাকে টেনে এতটা নিয়ে চলে এসো, বাইরে নিয়ে চলে এসো, টেনে এটাকে বাইরে নিয়ে এসো, এতটা টেনে এটাকে এত দূর পর্যন্ত। এটা যখন বাইরে নিয়ে আসছে তখন আয়তন বেড়ে যাচ্ছে, মানে কি চাপ কমে যাচ্ছে, আয়তন বাড়ছে মানে চাপ কমছে, প্রেসার বাড়লে চাপ কমে, সরি প্রেসার চাপ সেম জিনিস, প্রেসার বাড়লে আয়তন কমে, আর কি বলে, প্রেসার কমলে আয়তন বাড়ে। তো এটা যখন টানছি তখন চাপ কমে যাচ্ছে এখানে, তাহলে কি হবে, এখানে যে জলটা ছিল একটা নির্দিষ্ট সেলসিয়াস উষ্ণতা ছিল, ধরলাম
70 ডিগ্রি সেন্টিগ্রেড 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল এটা 70 ডিগ্রিতে। আর আমরা কি করছি, চাপ কমাচ্ছি। যে এটা করবে না, দেখবে ওই জলটা ফুটতে শুরু করেছে, ওই জলটা ফুটতে শুরু করেছে, তুমি নিজের চোখে দেখতে হবে যে জলটা ফুটতে শুরু করেছে, কারণ না আমরা চাপ কমিয়ে দিয়েছি। চাপ কমানোর ফলে ওটা কম তাপমাত্রাতে ফুটতে শুরু করেছে, কম উষ্ণতায় ফুটতে শুরু করেছে। দেখা যাচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই জলটা ফুটতে শুরু করেছে। তাহলে কি এমন হতে পারে যে নর্মাল টেম্পারেচার মানে এরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি জল ফুটতে পারে? হ্যাঁ পারে। না কোথায় পারে? যখন চাপ আমরা 0 করে দেবো। চাপকে যখন আমরা 0 করে দেবো তখন নর্মাল টেম্পারেচার, নর্মাল না ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একদম লো টেম্পারেচারে জল ফুটতে আরম্ভ করবে। না কি করলাম, জলকে আমরা এক বাটি জল নিলাম, দিয়ে মহাশূন্যে নিয়ে চলে গেলাম। যেই ওটা মহাশূন্যে নিয়ে যাবে কি হবে, চাপ পুরো 0, মহাশূন্যে তো প্রেশার 0 না, প্রেশার 0 মহাশূন্যে, প্রেশার ইকুয়াল টু 0। তাহলে প্রেশার যে 0 হয়ে যাচ্ছে, ওই জলটা সঙ্গে সঙ্গে টকবক করে ফুটতে ফুটতে বাষ্প হয়ে যাবে। বা তুমি চাঁদে নিয়ে গেলে, চাঁদে কোনো বায়ুমণ্ডল হয় না, কিন্তু চাঁদে নিয়ে গেলে সেম কেস হবে, ওটা জল থাকবে না, ওই জলটা সঙ্গে সঙ্গে ফুটতে ফুটতে আসতে বাষ্পে পরিণত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ফুটতে আরম্ভ করে যাবে, কারণ প্রেশার 0। ওকে, যে ঘনীভবনের ফলে যেটা পড়ছিলাম একটা, যে মেঘ কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয়। তাহলে মেঘ আছে, আমাদের ক্লাউড আছে, মেঘ। যে পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা ধূলি, জলীয় বাষ্প, পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধূলি বা লিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়, এবং তা জলকণা ও বরফ কণাকে কেন্দ্র করে ভাসতে থাকে, ঘুরে বেড়ায়। এই জল বা বরফ কণাকে মেঘ বলে। প্রথমে কি হয়, যে সূর্যতাপে খাল, বিল, নদী নালা থেকে জল বাষ্পে পরিণত হয়। নিচের অংশে প্রেসার বেশি থাকে, প্রেসার যত বেশি তার কি হবে, আয়তন কম হবে। তাই যখন প্রেসারটা আর ওই জলটা যখন আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়েছে, তো কি হবে, আস্তে আস্তে ওটা পাতলা হয়ে গেছে, জলের চাইতে তো পাতলা হয়ে গেছে না, গ্যাসে পরিণত হয়েছে, ওটা আস্তে আস্তে উপরে যেতে শুরু করবে, মানে আকাশের উপরে যেতে শুরু করবে। আকাশের উপরে গেলে কি হবে, প্রেসার কম, ওখানে ওখানে যেই যেতে প্রেসার কম হয়, তখন যে জলীয় বাষ্প যেটা ছিল ওটা আস্তে আস্তে প্রসারিত হতে শুরু করে, প্রসারিত হতে শুরু করবে। আর যখনই প্রসারিত, ওটা ঠান্ডা হবে, প্রসারিত হলে ঠান্ডা হয়, তখন যে কোনো বস্তু একটা গ্যাসকে প্রসারণ হতে দিলে ঠান্ডা হয়ে যায়, ওটা ঠান্ডা হচ্ছে। প্লাস ঠান্ডা হলে কি হবে, ঠান্ডা হয়ে গেলে বাষ্প কখন ছিল, বাষ্প যখন ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, যখন উষ্ণতা ছিল ওর, তখন ছিল ওটা বাষ্পে পরিণত ছিল। যখন ওটা ঠান্ডা হয়ে যাবে, ওটা বাষ্পে থাকবে না, তো ওটা জলে পরিণত হবে। না দেখা যাচ্ছে উপরে গিয়ে ওটা জলে পরিণত হয়েছে, আর কি বলে, বায়ু বাতাসে তো অনেক বালি ও ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে উপরে গিয়ে যখন ওটা জলে পরিণত হলো, তখন কোনো ধূলিকণাকে কেন্দ্র করে এভাবে জলটা ওর উপরে থেকে গেল, সেটা ভেসে বেড়াচ্ছে আস্তে আস্তে। আর আরো উপরে গেলে কি হবে, এই পার্টটা যে আরো উপরে যায়, তখন এটা বরফে পরিণত হয়ে যায়। তখন ওই যে জলকণাটা যেটা বাষ্প হয়ে উপরে গেল, উপরে যে চাপ কম, তার ফলে প্রসারণ হলো বাষ্পটার, আরো বেশি প্রসারণ হলো, তাহলে ঠান্ডা হয়ে না জলকণায় পরিণত হলো, না যে আরো ঠান্ডা, সেটা বরফ কণায় পরিণত হলো। বা অর্থাৎ মেঘ তোমার জলকণাতে থাকতে পারে বা বরফ কণা থাকতে পারে, এবং সেটা এটা ধূলি বা বালিকণাকে কেন্দ্র করে থাকবে। আর এই যে জলকণা, অনেকগুলো জলকণাদের সমষ্টি হবে, হয়ে একটা বড় আকার সৃষ্টি হবে। আর মেঘ তো তোমরা সবাই দেখেছো, আকাশের দিকে তাকালে দেখতে হবে যে মেঘ কিরকম হয়, সবাই দেখেছো। তো ওই ধরনের একটা মেঘের সৃষ্টি হবে। আর যদি পরীক্ষা যদি বলে যে মেঘ কাকে বলে, এটা লিখে দেবে পুরো, যেটা আছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধূলি ও বালিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়, এবং তা জলকণা ও বরফকণা হিসেবে ভেসে বেড়ায়, বাতাসে ভেসে বেড়ায়, একেই মেঘ বলে বা ক্লাউড বলে। নেক্সট, আচ্ছা, সম্পৃক্ত বায়ু। আমরা সম্পৃক্ত জিনিসটাকে দেখে নেব একবার। সম্পৃক্ত জিনিসটা কি? বাড়িতে তোমরা সবাই শরবত খেয়েছো নিশ্চয়ই, যে চিনি জলের যে গোলাটা থাকে, যে দ্রবণটা তৈরি, সেটাকে শরবত বলে। কি করো তুমি শরবতে, একটা আজকে এরকম কাজ করো, একটা যে 1 গ্লাস জল নাও, চিনি গলতে শুরু করো। চিনি গলতে শুরু করলে গলে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরে গিয়ে আর ওই চিনি ওই দ্রবণে অ্যাড হবে না, মানে ওই জলে ওই শরবতে চিনি আর অ্যাড করতে পারবে না, সেটা আর গলে যাচ্ছে না। তার মানে দেখা যাচ্ছে কি, চিনিটা এবার যে অতিরিক্ত চিনিটা যেটা দিচ্ছ তুমি গলার পরে ওই চিনিটা কি হচ্ছে না, থিতে পড়ে থাকছে, মানে তলে পড়ে থাকছে। হ্যাঁ, ওই যখন চিনিটা এই অবস্থা যখন আসবে, যখন চিনিটা এই দ্রবণ নিচে পড়ে থাকবে, মানে দ্রবণ যখন গুলছে না, তখন এই যে দ্রবণটা সৃষ্টি হচ্ছে না, একেবারে সম্পৃক্ত দ্রবণ বলবো আমরা। মানে দ্রবণ আর
সরি, এই যে জল যেটা ছিল, যে দ্রবণটা ছিল, আর অতিরিক্ত চিনি গুলতে দিচ্ছে না, আর নিতে পারছে না, ওই আর অতিরিক্ত চিনি গুলতে পারছে না, এটাকেই বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। মানে যতটা যতটা ওর ক্যাপাসিটি ছিল, যতটা ওর চিনি গলার ক্যাপাসিটি ছিল নিজের মধ্যে, তার যতটা ক্যাপাসিটি ছিল, ওই ক্যাপাসিটি, ওই যে একটা কি বলে এটাকে, ক্যাপাসিটি একটা লেয়ার থাকে, লেভেল থাকে একটা, ওই লেভেলে যখন পৌঁছে গেছে, ধরো 10 লেভেল ছিল আর, তো আমরা 10-এ পৌঁছে গেছি, চিনি দিতে দিতে 10 পর্যন্ত পৌঁছে গেছি। ওই 10 পর্যন্ত পৌঁছানোর পরে ওটার 11-তে পৌঁছাবে না, ওটা ওখানে থেমে যাবে, কারণ ওর ক্যাপাসিটি ছিল ওটা। এই ধরনের দ্রবণকে যখন আর অতিরিক্ত সলিউট অ্যাড করতে পারবো না এখানে, মানে চিনি বা লবণ, লবণ ধরে নিতে পারো তোমরা, এটা অ্যাড করতে পারো না, তখন ওই যে দ্রবণটা সৃষ্টি সেটা বলে সম্পৃক্ত দ্রবণ। তাহলে লেখা আছে কি, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু। এখানে চিনি দ্বারা সম্পৃক্ত জল ছিল, আর আমরা একটা বাষ্প, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু। বাতাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত জলীয় বাষ্প থাকতে পারে, তার বেশি আর ও নিতে পারে না। ওই কারণে যেটা বলছিলাম না একটু আগে, মানে এই যে প্রথমে ক্লাসেই, যে বর্ষাকালে কাপড় শুকাতে দেরি হয়, আর শীতকালে কেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বায়ুতে, আর বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর বেশি থাকে, কি নির্দিষ্ট উষ্ণতায়। হুম, এটা নির্দিষ্ট উষ্ণতায় হবে। এখানে যদি উষ্ণতা বাড়িয়ে দিই না, চিনির যে সম্পৃক্ততা, সেটা মানটা বেড়ে যাবে, যে লেভেলটা 10 ছিল সেটা বেড়ে দেখা যাচ্ছে 12-15 হয়ে যাচ্ছে। তাই এটা নির্দিষ্ট উষ্ণতায় করা হবে। এটা উষ্ণতা বাড়ালে বা কমালে এই সম্পৃক্ততার যে ধর্ম সেটা চেঞ্জ হতে থাকে, তাই আমরা সবসময় নির্দিষ্ট উষ্ণতা লিখবো। এটা অবশ্যই লিখবো, কিছু লিখতে না পারে এন্ডে অন্তত লিখবো যে স্যার যদি ভালো লাগে অন্তত ছেলেটা নির্দিষ্ট উষ্ণতা লিখেছিল, নাম্বার দিয়ে দিতে পারে, কিছুটা নাম্বার দিতে পারে, পুরো নাম্বার দেবে না। তাই এটা অবশ্যই লিখবো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো বায়ু, তাতে যদি সবচেয়ে বেশি যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, বা ও যতটা ওর মধ্যে রাখতে পারে পারে তাদের পূর্ণ হয়ে যায়, জলীয় থাকতে পারে তাদের পূর্ণ হয়ে যায়, তখন সেই জলীয় বাষ্প, সেই বায়ু, জলীয় বাষ্প তার সম্পৃক্ত বায়ু হয়েছে বলে ধরা হয়। মানে বায়ুটা যখন ও যতটা ক্যাপাসিটি ছিল জলীয় বাষ্প নেওয়ার, ততটা পরিমাণ জলীয় বাষ্প ওর মধ্যে আছে, তখন ওই বায়ুটাকে আমরা বলবো জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু। আর এটার মধ্যে, এটা দ্বারাই কুয়াশা আসে, এই কারণেই যে কুয়াশা সৃষ্টি হয় না, সম্পৃক্ত বায়ু দ্বারা কুয়াশা সৃষ্টি হয়, সেটা দেখবো আমরা এবার। কুয়াশা কাকে বলে? ফগ। যে রাত্রের বাতাস প্রায় স্থির থাকলে, এটা তোমাদেরকে এক্সাক্ট এটা লিখে দিতে হবে, যে পরীক্ষাতে যদি অ্যাকচুয়ালি আসে, বা টিচার দিকে পড়াতে হবে স্কুলে, পরীক্ষাতে আসে, তাহলে এটা লিখতে হবে। অ্যাকচুয়ালি কিছু করার নেই, দেখে না এটা। রাত্রে বাতাস প্রায় স্থির থাকলে, এটা বোঝার কিছু অতটা কিছু নেই, মুখস্থ রাখতে হবে এটাকে। রাত্রের বাতাস প্রায় স্থির থাকলে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা বায়ু ধীরে ধীরে শীতল হয়ে জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধুলোকণার বা ধূলিকণার হবে, এটা ধূলিকণার উপর বা ধূলিকণার উপর জলকণার উপরে জমে ভাসতে থাকে। এর ফলে ধোয়া ধোয়া সৃষ্টি হয়, একে কুয়াশা বলে। সকালবেলা দেখা যায় এটা কুয়াশা, সবাই দেখেছি আমরা, যে ধোয়া ধোয়া সৃষ্টি হয়, কিছু দেখা যায় না, এটা কুয়াশার ফলে হয়। আর কুয়াশা সৃষ্টি হয় না রাত্রের বাতাস কি স্থির থাকছে, যদি দেখবে রাত্রে যখন বাতাস জোরে বইবে না, সেই দিন দেখবে দিনের বেলাতে কুয়াশা পড়ে না। শীতকালে এটা লক্ষ্য করে যদি দেখো, যদি এটা দেখে নিতে পারো, যখন রাত্রে জোরে জোরে বাতাস বয় তখন সেই দিন আর কুয়াশা সৃষ্টি হয় না। কুয়াশা সেদিন সৃষ্টি হয় যেদিন রাত্রে বাতাস স্থির থাকে, আর এটা সম্পৃক্ত বায়ু দ্বারাই হয়। যে সম্পৃক্ত জলীয় বাষ্প দ্বারা যে পরিপূর্ণ যে বায়ু, ওই বায়ু, যে জলীয় বাষ্পটা থাকে, ওই জলীয় বাষ্পটা শীতল হয়ে জলকণায় পরিণত হয়, এবং সেটি ধূলিকণাকে কেন্দ্র করে এটা ভাসতে থাকে বাতাসে নিচের দিকে, আর সেটাকে আমরা কুয়াশা বলি। এবার আমাদের লাস্ট আছে যে শিশির, ডিউ। তো শিশিরের ক্ষেত্রে কি হয়, শিশিরের সংখ্যাটা দেখে না একবার, যে শিশির হলো পাতা, ঘাস, মাটির উপর জমে থাকা জল আর ছোট জলকণার স্তর, যা রাত্রে বা ভোরে, ভোরে হবে, ভোর মানে সকালবেলায়, একদম আর্লি মর্নিং, ভোরে তার তাপমাত্রা কমার কারণে গঠিত হয়। ওই যে সেম এক্সপ্লেন দিচ্ছি, যে বাষ্পীভবন যেটা হয়, সে কি হয়, নদী নালা খাল বিল থেকে জলীয় বাষ্প দিনের বেলায় উঠে যায় উপরে,
উপরে যখন উঠে যায় তখন কি হয়, উপরে গিয়ে ঠান্ডা হতে থাকে ওটা, আর পরবর্তী যখন সন্ধ্যাবেলা শুরু হয়। আর এটা যেটা বলছি যে ব্যাখ্যা করছি, এটাও একটা কারণ যে সন্ধ্যাবেলা শিশির কেন দেখা যায় না, এটা কারণ যে সন্ধ্যাবেলা কি হয়, সন্ধ্যাবেলায় যে ভূত্বক থাকে আমাদের পৃথিবীর যে লেয়ার থাকে উপরে, যে যেটা হাঁটছি অ্যাকচুয়ালি মাটি ভূত্বক, এটা ওটাই বলে না, ভূত্বকই বলে ওটাকে, মাটি ওটা হাঁটছি, ওটা কি আস্তে আস্তে ঠান্ডাতে শুরু করে। আর ভূত্বক সংলগ্ন যে ভূত্বকে কি থাকে, একদম নিচে ঘাস থাকে, ঘাস পাতা থাকে, ছোট ছোট গাছ থাকে, বড় গাছ তো থাকে, তো ওগুলো তো সেই সময় গরম থাকে। যখন সন্ধ্যাবেলায় এটা তাপটা যখন বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে পৃথিবী, ঠান্ডা হচ্ছে, তখন কি ওইগুলো গরম থাকে, তার উপরে পাটটা ঠান্ডা থাকে। এই কারণেই ওই জলীয় বাষ্প যখন ওই সময় যদি নিচে আসে, ওটা কি জলে পরিণত হবে? নিশ্চয়ই হবে না, কারণ টেম্পারেচার উপরে যেতে বেশি, যেখানে জলীয় বাষ্পটা আকাশের উপরে যেখানে টেম্পারেচার কম ছিল সেখানে জলে পরিণত হয়েছে, বাট নিচে টেম্পারেচার বেশি, তাই ওটা জলীয় বাষ্প জলে জলে থাকবে না, জলকণে থাকবে না, ওটা বাষ্পে পরিণত হবে। এই কারণে সন্ধ্যাবেলা শিশির দেখা যায় না। না কেন? না কারণ ভূত্বক সংলগ্ন অঞ্চলে টেম্পারেচার তুলনামূলক বেশি থাকে, এই কারণে শিশির সন্ধ্যাবেলা দেখা যায় না। আর রাত্রে কি হয়, রাত্রে ভূত্বক পুরো ঠান্ডা হয়ে যায়, রাত্রে মানে ভোর রাত্রের দিকে, 3টে 4টের দিকে, 5টার দিকে, তখন কি পুরো ঠান্ডা হয়ে যায়, তখন ওই যে জলীয় বাষ্পগুলো খাল বিল নদী নালা থেকে উপরে গেছিল, ওই জলীয় বাষ্পগুলো উপর নিচে নেমে আসে, এবং ওই যে ছোট ছোট ঘাসের যে পাতায় কেন্দ্র করে বা গাছের পাতায় কেন্দ্র করে ঘনীভূত হয়, দিয়ে জলকণা আকারে টপ 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 করে পড়তে থাকে, টোপে টোপে ড্রপ আকারে নিচে পড়তে থাকে, বা ওর উপরে দেখা যায় ড্রপ আকারে শিশিরের মধ্যে। তোমাদের বই একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, ছবিটা আমি নিতে পারিনি এখানে, ওই যে ছবিটা দেখা যায়। আর শিশির তোমরা দেখেছো অবশ্য, যে ছোট ছোট ড্রপ থাকে যে সকালবেলায়, এই যে ঘাসের পাতাকে যদি আমরা একটু জুম করে যদি দেখি, ছোট ছোট ঘাসের পাতাগুলো থাকে, সেখানে যে জুম করে দেখি, তা দেখা যাবে এরকম ছোট 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 জলকণা, ছোট ছোট জলের বিন্দু কণা দেখা যাবে, যেগুলোকে আমরা শিশির বলছি অ্যাকচুয়ালি। আর এটাই তুমি কাল এই যে এখন শীতকাল সামনে আসছে, এই যে সকালবেলা একটু বেরোবে খালি পায়ে, দেখবে পা ভিজে যাচ্ছে, কেন ভিজে যাচ্ছে? এই শিশিরের কারণে ভিজে যায়। শিশির হলো পাতা বা ঘাসের মাটির উপর জমে থাকা জলকণা, রাত্রে ভোরে তাপমাত্রা কমার কারণে গঠিত হয়। আর সন্ধ্যাবেলা এই কারণে গঠিত হয় না, কারণ ভূত্বক সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে, তার ফলে জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হতে পারে না। এই কারণেই সন্ধ্যাবেলায় শিশির গঠিত হয় না। আর সন্ধ্যাবেলায় যেহেতু ভূত্বক ঠান্ডা ঠান্ডা হচ্ছে, তাপ বিকিরণ করছে, ওখান থেকে তাপ বেরিয়ে আসছে, তাপ শক্তি বেরিয়ে আসছে, তার ফলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হতে পারে না। এই কারণে সন্ধ্যাবেলা শিশির দেখা যায় না। ওকে, তো আমাদের এটা লাস্ট টপিক ছিল আজকের। নেক্সট পার্টে আমরা তাপ পুরো কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো। আর আজকের টপিকে, আজকে যে কোনো টপিকে যদি কোনো কিছুতে আমার কিছু যদি বুঝতে সমস্যা হয় বা কিছু যদি ভুল বলেছে মনে হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর কোনো কিছু কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়, তাহলে কনসেপ্টে জানাবে, ক্লিয়ার করে দিতে পারে। আর সেম আমাদের চ্যানেল নাম হচ্ছে স্কুলওয়ালা, এটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ।